আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে নিজের বাড়ির নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে, মন্তব্য ডিএমপি কমিশনারের। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। কারাগার থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এবং আগামী মাসে 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে, এজন্য পুরুষরাই দায়ী, এমনই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ইসরাফিল ফকিরের রিপোর্টে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও। এবছরে নারী দিবসের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। নারী নয়, মানুষ হিসেবে তাদের দেখতে চাই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এ মন্তব্য করেছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল 11টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসান হাফিজ আরও বলেন, নারীদেরকে সামগ্রিকভাবে বঞ্চিত রাখা হচ্ছে, নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে নারী, আর এজন্য পুরুষেরাই দায়ী। তবে নারীদের আরও সচেতন হওয়ার কথা উল্লেখ করে হাসান হাফিজ, আমরা মুখে মুখে বলি যে নারীর প্রতি আমাদের সমতা আছে, ন্যায্যতা আছে, বৈষম্য দূর করার কথা আমরা বলি, কিন্তু কার্যত নারীদেরকে আমরা বঞ্চিত রাখি এবং সামগ্রিক অর্থে পুরুষরা কিন্তু ভোগের সামগ্রী হিসেবেই দেখে। যদি আমি মোটা দাগে বলি, আর যতই আমরা শিক্ষিত হই, কিন্তু আমাদের ভেতরের পশুটাকে আমরা সেভাবে সংযত রাখতে পারি না। সেটাই হওয়া উচিত। আমাদের সেই সূক্ষ্মতার দিকে যাওয়া উচিত, সংযমের দিকে যাওয়া উচিত। আমরা সাম্প্রতিক কালের ঘটনাগুলিতে উদ্বেগ প্রকাশ করছি। আমি একটা কথা বলি, একটা প্রবাদী কথা আছে যে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। মানে ছেলে খারাপ হতে পারে কিন্তু মা কখনো খারাপ হতে পারে না। এটা দু একটা ঘটনা ঘটে, সেটা খুবই খুবই বিরল ব্যতিক্রম ঘটনা। এবং পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ সন্তান এবং মায়ের সম্পর্ক হচ্ছে একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক। এমনকি বাবার সঙ্গেও সন্তানের সম্পর্ক নিঃস্বার্থ নয়। ফলে নারীরা যেই বৈষম্যের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, সেটা পুরুষরাই এটার জন্য দায়ী, মূলত দায়ী। হ্যাঁ, তো তার মধ্যেও নারীদেরকে আরো সচেতন হতে হবে, আরো অ্যাগ্রেসিভ হতে হবে, তাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। কেউ অধিকার দেবে না। সাম্প্রতিক মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি। আমরা এমন দিন দেখতে চাই যে ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়। 364 দিন যদি পুরুষ দিবস হয়, একদিন কেন নারী দিবস হয়? মানুষ হিসেবে তাকে আমরা দেখতে চাই। নারী আর পুরুষ কেন আলাদা হবে? সবাই মানুষ, বিধাতার সৃষ্টি। তো এই আমাদের মধ্যে সেই হীনমন্যতা, একটা রক্তের মধ্যে আমাদের দাস মনোবৃত্তি আছে যে পুরুষ ছেলেই যদি জন্মায় তাহলে হয়তো সবকিছু ভালোভাবে দেখবে। এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা অনেকখানি কেটে গেছে, ভবিষ্যতে আশা করি কাটবে। সেটার কাজটা নারীদেরকে তাদের যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে, সহনশীলতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, প্রজ্ঞা দিয়ে এটা প্রমাণ করতে হবে। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মমিন হোসেন, শিরিন সুলতানা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
পুলিশের জনবলের স্বল্পতা থাকার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, 1 সপ্তাহ পর ঢাকাবাসীর অনেকে নিকটতম আত্মীয়ের সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন। তবে বাড়ি যাওয়ার আগে নিজ দায়িত্বে ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা শহর পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নানা সমস্যা আছে। ইদানিং ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতির মতো অপরাধের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। আর 1 সপ্তাহ পরেই 15 রোজার পরেই ঢাকাবাসীর অনেকেই গ্রামে তাদের নিকটজনদের সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরেও পুলিশের স্বল্পতা আছে, আমাদের লোকও অনেকে ছুটি যেতে চাই। আমাদের লোক যেনারা ব্যারাকে থাকে ওনারা পরিবার পরিজন ছাড়া সারা বছর থাকে, তাদের একটি দাবি আছে যে তারাও ঈদে বাড়ি যেতে চায়। তাদেরকেও সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমাদেরকে ছুটি দিতে হয়। তারপরেও আমি চাইব তাদেরকে বুঝিয়ে বলতে যে যেহেতু ঢাকাবাসী ছুটি যাবে, আপনারা ছুটি পরে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব, কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকার বাসীকে আমি অনুরোধ করতে চাই ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখেন। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল দরজায় কড়া নাড়ছে। কয়েক ঘন্টা পরই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামবে 2 ফাইনালিস্ট, ভারত ও নিউজিল্যান্ড। দুদলই শক্তিমত্তায় ও পজিটিভ ক্রিকেট খেলে ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। আলামিন রাব্বির ক্যামেরায় সেই উত্তাপ নিয়ে নগরবাসীর ভাবনা তুলে ধরছেন জাকির হোসেন। আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। বরাবর ইন্ডিয়াকে সাপোর্ট করি। আমার মতে ইন্ডিয়া ফেভারিট। দর্শক, অলিতে কিংবা গলিতে, পাড়াতে কিংবা মহল্লায়, গ্রামে বা গঞ্জে সব জায়গায় চলছে ক্রিকেট উন্মাদনা। দর্শক, চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে 2টি গ্রুপে 8টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্য থেকে ফাইনালে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। কে জিতবে এই ফাইনাল? দর্শক, আমরা তাহলে নগরবাসীর ভাবনায় আমরা জেনে নেই। চলুন জেনে নেওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলছে। আসলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ফাইনালে আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং কেন? আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, কারণ ইন্ডিয়া শক্তিশালী টিম একটা। কারণ ওরা গত নিউজিল্যান্ডকে হারিয়ে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং পাশাপাশি হচ্ছে অস্ট্রেলিয়াকে যেহেতু ওরা বিট করতে পেরেছে, তাহলে চ্যাম্পিয়ন্সের দিক দিয়ে ইন্ডিয়াকে এগিয়ে রাখা ভালো। কারণ ইন্ডিয়ার স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন এবং ব্যাটিং দিকে সব দিক দিয়ে এগিয়ে আছে। আমি মনে করি অবশ্যই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, কারণ ইন্ডিয়ার ক্রিকেটের যে ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ যথেষ্ট ভালো নিউজিল্যান্ডের থেকে। এছাড়াও নিউজিল্যান্ডের উপর বলা যায় একটা কার্সের মতন আছে, যে অভিশাপ, যে তারা কখনোই কিছু জিতে না। 2019-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালেও আমরা দেখেছি তারা জিততে এই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। আমার মনে হয় ইন্ডিয়াই জিতবে। ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড, কোন দলকে সাপোর্ট করেন এবং কেন? বরাবর ইন্ডিয়াকে সাপোর্ট করি, কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী। তাদের 7-8 নম্বর মতো ব্যাটসম্যানরাও যে কোনো টার্গেট ফিল আপ করার মতো সামর্থ্য রাখে। তাদের ব্যাটিংয়ের কারণে মূলত তাদের সাপোর্ট। আমার মতে ইন্ডিয়া ফেভারিট, কারণ ইন্ডিয়া একই মাঠে খেলতেছে, ওদের জার্নি নাই। আর নিউজিল্যান্ডের অলমোস্ট 7000 কিলোমিটার জার্নি করতেছে, ওদের জন্য একটু ডিফিকাল্ট। তারপরেও খেলা দুটোটাই হাড্ডাহাড্ডি হবে, কিন্তু অ্যাডভান্টেজটা ইন্ডিয়ারই থাকবে। একই মাঠে 5টা ম্যাচ খেলতেছে, এই জন্য ওদের হোম অ্যাডভান্টেজ মনে করেন এটা। আমি আশাবাদী আপনার নিউজিল্যান্ড, কারণ নিউজিল্যান্ড প্রতিটা ফাইনালে গিয়ে আপনার একটা লস্ট হয়। তারা ক্রিকেট বিশ্বের ভিতরে সবচেয়ে ভদ্র একটা টিম এবং খুব ভালো একটা পারফরমেন্স করে যায়। তারপর আপনার ওরা মানে ভালো খেলে, কিন্তু ভালো খেলেও শেষ সময় আর তারা টিকতে পারে না। তাই তারপর কেন উইলিয়ামসন আছে, মনে করেন উনি খুব ভালো একটা ব্যাটসম্যান। আশাবাদী সবসময় ফাইনালে যেই হেরে যায়। দেখা যাক, এবার আশা করি নিউজিল্যান্ড জিতবে। শেষ সময় আর খেলতে পারবে না। ক্রিকেট খেলা দেখতে বলতে অবশ্যই বাংলাদেশে খেলা দেখা উচিত, তাই তো? বাংলাদেশের প্লেয়ারদের প্রতি আমি একদমই অতিষ্ঠ। কারণ হচ্ছে মনে করেন আপনি অবশ্যই আপনার কিছু টাইম বের করে আপনি একটি দীর্ঘ সময় ধরে খেলা দেখবেন, তাই তো? কিন্তু যখন আপনি খেলা দেখছেন, হতেই পারে তাদের বোলিং খারাপ, হতেই পারে তাদের ব্যাটিং খারাপ,
কিন্তু তাদের ফিল্ডিং এত বাজে মারাত্মক পরিমাণ খারাপ, মানে এটা কোনোভাবেই সহ্য করা যায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে তারা হয়তো তাদের খেলতে নামাচ্ছে এই জন্য জাস্ট খেলবে, যে আমাদের যে জিততে হবে, জিতার জন্য একটা স্পিরিট আছে, আমাদের জন্য দেখার জন্য এতগুলো মানুষ এতগুলো সময় ব্যয় করতেছে, এটার কোনো সেন্সই তাদের জন্য নেই। তাদের সামনে দিয়ে একটা বল চলে যাচ্ছে, তারা দেখানোর জন্য মানুষকে দৌড়াচ্ছে। আমার হয়তো এরকম একটা সেন্স হয়ে গেছে, বা তাদেরকে দেখে আমার এরকম একটা আইডিয়া হয়ে গেছে যে এই জন্যই জাস্ট খেলাটা ছেড়ে দেওয়া, যে তাদের জন্য আমি এত পরিশ্রম করতেছি। পরিশ্রম বলতে আমার মূল্যবান সময়টা আমি ব্যয় করতেছি, কিন্তু তারা আমার জন্য সেরকমভাবে এফোর্টটা দিচ্ছে না। এবার জেলা সংবাদ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে রওনা হয় কার্ডিয়ার অ্যাম্বুলেন্স। ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সঙ্গে মেডিকেল টিম রয়েছে। এর আগে ৮ বছরের এই শিশুটিকে গত বুধবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে প্রথমে মাওয়া সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হয় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আদালত প্রক্রিয়াগত কারণে তার গ্রেপ্তার আদেশ বাতিল হলেও সামরিক আইন জারির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পান বলে এক প্রতিবেদন জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক অভিযানে তাকে আটক করা হয়। ইউনের বিরুদ্ধে ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে বেসামরিক শাসন ব্যাহত করার চেষ্টার অভিযোগ আনা হয় তার উপর। তবে শুক্রবার আদালত প্রক্রিয়াগত ও আইনি কারণ দেখিয়ে তার গ্রেপ্তার আদেশ বাতিল করে, যা প্রসিকিউটররা অন্যায় সিদ্ধান্ত বলে অভিহিত করেন। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়েকে দিয়ে। আগামী মাসে 2টি টেস্ট খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। তবে এই সিরিজের কোনো ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে না। শনিবার বিসিবির দেয়া সূচি অনুযায়ী 2টি ম্যাচের একটি সিলেট ও অন্যটি হবে চট্টগ্রামে। 15 এপ্রিল 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি 20 এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 28 এপ্রিল থেকে 2 মে দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে এখন বাংলাদেশ ক্রিকেটারদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। পুরো মার্চ জুড়ে এই টুর্নামেন্ট খেলবেন তারা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা অভিযোগ খারিজ হলো দীর্ঘ 8 বছর পর। আন্ধেরি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট NV বনশাল জানান, অভিযোগের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তনুশ্রীর অভিযোগ খারিজ করা হয়েছে। 2018 সালে মি টু আন্দোলনে সরব হন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিযোগের তীর ছোড়েন বি টাউনের গুণী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। ভারতীয় আদালতে দায়ের করেন মামলা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে 2008 সালে হর্ন ওকে প্লিজ ছবির সেটে নানা ছাড়াও আরও 3 জনের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ ছিল তনুশ্রীর। পর্যালোচনায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আরও জানান, আইনের চোখে একটি ঘটনার 10 বছর পর অভিযোগ দায়েরের সারবত্তা নেই। তনুশ্রী 2018-এ ভারতীয় দণ্ডবিধির ধারা 304 এবং 509-এ অভিযোগ দায়ের করেছিলেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের ছুটিতে নিজের বাড়ির নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে, মন্তব্য ডিএমপি কমিশনারের।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। কারাগার থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এবং আগামী মাসে 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।